এক গ্রামে বসবাস করতেন একটি কৃষক পরিবার, আরিফ ও তার বাবা মা। আরিফের বাবা ছিলেন একজন কৃষক শ্রমিক মেহনতি মানুষ। তার মৃত্যুর পরে সংসারের হাল ধরেন আরিফ। আরিফের মা ছিলেন অসুস্থ, তাই প্রতিবেশী এক মহিলা বলেন আরিফের মাকে, আপা, আমি একটা কথা বলবো। ছেলে, আমাদের আরিফ তো এখন অনেক বড় হয়েছে, তাকে যদি বিয়ে করাতেন, নতুন বউ ঘরে আসতো, আপনার সংসারের সমস্ত কাজ যদি নতুন বউ করত, তাহলে আপনার এই কষ্ট কমে যেত, আপনিও আস্তে আস্তে সুস্থ হয়ে যেতেন। আপনি যদি বলেন, তাহলে আমার খোঁজে একটি মেয়ে আছে, শহরে থাকা ভদ্র মেয়ে। আপনি বললে আমি তাদের সাথে কথা বলে দেখতে পারি। এই কথা শোনার পরে আরিফ তো লজ্জা পেয়ে গেল। আরিফের মাও বিছানা থেকে উঠে বসলো এবং আরিফ সে স্থান থেকে চলে গেল। এবং আরিফের মা বলল, তোমাদের যেটা ভালো মনে হয় সেটা করো। ছেলের বউ বাড়িতে আসলে তো আমার জন্য ভালোই হয়। আমার ছেলেকে একটু বুঝিয়ে বলো। ছেলে তো লজ্জা পেয়ে চলে গেল, ওর সাথে একটু কথা বলো তুমি, তাহলে আমার জন্য একটু ভালো হয়। পরের দিন সকালবেলা যখন আরিফ মাঠে কাজে যাচ্ছিল, তখন আরিফের সাথে দেখা হয় প্রতিবেশী সেই মহিলার সাথে। তখন সেই মহিলা বলে, আরিফ বাবা, তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা আছে। জি কাকিমা, বলেন, আপনি আবার কি কথা বলবেন? শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? ভালো আছেন? জি বাবা, আমি ভালো আছি, কিন্তু সমস্যা হচ্ছে তোমার মাকে নিয়ে। তোমার মা তো দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, তাই তোমার মা এবং আমি ঠিক করেছি তোমাকে একটি বিয়ে করিয়ে দেব। যদি তুমি রাজি থাকো, আমার হাতে একটি মেয়ে আছে, আমার আত্মীয় হয়, তাহলে আমরা তাদের সাথে কথা বলে দেখব। আচ্ছা কাকি, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি তোমার মায়ের সাথে আজকেই কথা বলে তোমার মাকে নিয়ে সেই মেয়ে দেখতে যাব। এবং যদি তুমিও আমাদের সাথে যেতে চাও, তাহলে যেতে পারো, তাহলে তো অনেক সুন্দর হয়। আচ্ছা কাকি, ঠিক আছে, আপনারা গেলেই হবে, আমার যাওয়া লাগবে না। মাকে বলবেন, আপনারাও মুরব্বীরা গেলেই হবে। আপনারা দেখলেই আমার দেখা হবে, এর ভিতরে আমাকে টানাটানি করা লাগবে না। আপনারাই যা করেন, যা বুঝেন ভালো, সেটাই করেন। আরিফের সাথে কথা বলে প্রতিবেশী মহিলার অনেক ভালো লেগেছে, তাই আরিফের থেকে ইতিবাচক সাড়া পেয়ে আরিফের মায়ের কাছে চলে গেল সে। কারণ তার মনে হলো সে প্রতিবেশীর জন্য একটি ভালো কাজ এখন করতে পারবে। আপা, আপনার ছেলের সাথে আমি কথা বলেছি, সে তো সমস্ত দায়িত্ব আপনার উপর ছেড়ে দিয়েছে। সে বলেছে আপনি যেটা ভালো মনে করেন সেটা করতে, এবং আমাকে আপনাকে দুজনকেই দেখার জন্য যেতে বলেছে। সে যাবে না। আসলে আপা, আপনার ছেলে আরিফ মানুষের মতো মানুষ হয়েছে, তা না হলে এসব কাজ আজকালকার ছেলেরা মেয়েরা নিজেরাই করে ফেলে। কিন্তু এমন জ্ঞানী একটি ছেলে পাওয়া আপনার জন্য একটি ভাগ্যের ব্যাপার। আসলে আপনারা ওরকম ভাবে গড়ে তুলেছেন ছেলেটাকে। আসলে আপা, আমাদের আরিফ আল্লাহর দান, বাবার মতো জ্ঞানী হয়েছে। তাহলে আমরা কবে যেতে পারি মেয়ের বাড়িতে? মায়ের সাথে কথা বলে আসি আর মেয়েটাকেও দেখে আসি। কারণ ছেলে যেহেতু আমাদের উপর দায়িত্ব দিয়েছে, তাহলে কাজটা ওরকম ভালোভাবেই করা উচিত, তাই না? ঠিক বলেছেন আপা, চলেন আমরা একদিন গিয়ে দেখে আসি। শুভ কাজে দেরি করতে নাই। আর আমিও মেয়ের মায়ের সাথে কথা বলেছি আপনাদের ব্যাপারে, আমরা এখন গেলেই হয়। সেই কথা সেই কাজ। তারপরে আরিফের মা এবং আরিফের প্রতিবেশী চাচি, তারা দুজন চলল সেই মেয়ের বাড়ির শহরে। তারা 6 ঘন্টা বাসে চেপে অবশেষে চলে গেল সেই মেয়ের বাড়ি। এখন তাদের সেই মেয়ে দেখার সময়। আরিফের মা অনেক দিন পর শহরে এলো। বাস থেকে নেমে সোজা তারা চলে গেল মেয়েদের বাড়িতে। আরিফের মা, এতদিন আমি যা যা
আরিফের মা মেয়ে দেখে তার পছন্দ হয়ে গিয়েছে। শহরের মেয়ে দেখতে সুন্দর, বাড়িঘর সবকিছু আরিফের মায়ের পছন্দ হয়েছে। এখন শুধু বিয়েটা হয়ে যাওয়ার সময় অপেক্ষা। আপনাদের মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমরা আর দেরি করতে চাই না। তাই আপনাদের যদি সম্মতি থাকে, আমরা আগামী শুক্রবার আমার ছেলেকে সাথে করে নিয়ে আসবো এবং আপনার মেয়েকে আমাদের বউ বানিয়ে নিয়ে যাবে। তাইলে আজকে আমরা আসি। এভাবে সমস্ত কথা আরিফের মায়ের সাথে মেয়ের মায়ের সাথে কথা হয়ে গেছে। এখন তারা আগামী শুক্রবার তাদের ছেলে আরিফকে নিয়ে আবার শহরে আসবে, এই হলে চলে গেল। আল্লাহ, আমি তো পুরা চিন্তায় ছিলাম। মেয়েটা বড় হয়ে গেছে, কি করব, কিভাবে বিয়ে দেব। আমাদের মেয়ের বিয়ের কাজটা কথাবার্তা হয়ে গেল, এখন আমি নিশ্চিন্ত হতে পারবো। মা, তোমরা তো সব কাজই একা একা কইরা ফালাইলা, আমাকে একটু বললেও না? সেই ছেলে কি কাজ করে তা কি তোমরা জানো? তুই এসব নিয়ে কোনো চিন্তা করিস না, তোর যেটা ভালো হবে আমরা সেটাই করতেছি। ছেলেটা খুব ভদ্র এবং কর্মঠ ছেলে। কি কাজ করে এগুলো সবই তোর বাবা জানে। এগুলো নিয়ে তুই টেনশন করিস না। আমার একটু কাজ আছে, আমি এখন আসি, পরে কথা হবে। এই কথা বলে মেয়ের মা তো চলে গেল, কিন্তু মেয়ের মনের একটি প্রশ্ন থেকেই গেল। কারণই তো হইল আধুনিক যুগের মডার্ন। আর কি করবে, কিছুই করার নেই। আর এদিকে দেখতে দেখতে শুক্রবারে এসে গেল। ছেলে এবং ছেলের মা সবাই চলে আসলো মেয়েদের বাড়িতে। আর কি করবে, মিষ্টি বাধ্য হয়ে বাবা মায়ের সিদ্ধান্ত তার মেনে নিতে হলো। তাদের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। কাজী সাহেব এসে তাদের বিয়ে করিয়ে দিল এবং আরিফ তার নতুন বউকে সাথে করে নিয়ে তার মায়ের সাথে চলে গেল। বাস যখন শহর থেকে গ্রামে চলে আসলো এবং বাস থেকে নতুন বউ যখন গ্রামের কাঁচা রাস্তায় নামলে, তখনই হলো সমস্যা শুরু। এখানে তো কোনো গাড়ি দেখি না, তাহলে তোমাদের বাসায় যাব কি করে? আমি গ্রামের কাঁচা রাস্তায় হাঁটতে পারি না, আমি হেঁটে যেতে পারবো না। তাহলে রোদে আমার ত্বক শুকিয়ে যাবে, চেহারা কালো হয়ে যাবে আমার। আরে সমস্যা নাই, আসো, একটুখানি পথ, এইসব পথে গাড়ি থাকে না, আমরা এইসব পথে হেঁটে হেঁটে যাই। এই তো সামনে আমাদের বাড়ি, চলো। আসতে আসতে আমাদের সাথে রাগ করো না, চলো। আরে না, তোমরা যাও, আমার গ্রাম পছন্দ হয় না। আমি গ্রাম একদম সহ্য করতে পারি না, তাও আবার গাড়ি নাই, হেঁটে যেতে হবে। আমি আমার বাড়িতে চলে যাব বাসে উঠে। আরে কি বলো, রাগ করো না, চলো। মুরব্বীদের সামনে এভাবে রাগ করে কথা বলতে হয় না। আসো, আমরা আস্তে আস্তে চলে যাই বাড়িতে, গিয়ে একটু রেস্ট নিও, তাহলে সব ঠিক হয়ে যাবে। মিষ্টি আর কি করবে এখন? কষ্ট হয় হলেও তাদের সাথেই হেঁটে যেতে হবে। তাই বাবা মার প্রতি খুব মনে দুঃখ নিয়ে তাদের সাথে আস্তে আস্তে হেঁটে চললো তার স্বামী বাড়ি। কিন্তু আরিফ বাবা, বউ মিষ্টি, আরিফের মা, আপনারা বসায় যান, আমি আমার বাড়িতে চলে যাই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। মিষ্টি, তোমার শাশুড়ি যেভাবে বলে সেভাবে সবকিছু করবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। প্রতিবেশী মহিলা এভাবে কথা বলে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আর এদিকে মিষ্টির মনে অনেক ব্যথা। সে এই কেমন গ্রামে এসে পড়লো? তার তো শহরে কত ভালো ভালো মডার্ন বয়ফ্রেন্ড ছিল, আর এখন নাকি সেই গ্রামে বসবাস করতে হবে। এইসব ভেবে তার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই ঘরে থাকা যায়? এই নোংরা ঘর, গরিব খানার মতো অবস্থা। আমি কখনো এরকম ঘরে থাকি নাই, আমি এই ঘরে থাকতে পারবো না। আমি যদি কখনো জানতাম আমাকে এরকম জায়গায় আসতে হবে, তাহলে আমি কখনো আসতামই না। আমি বাবা মার কাছে চলে যাব, আমি এখানে থাকবো না। এরকম গেরাম, তারপরে এরকম কোড়ের ঘর। মিষ্টি, একটু আস্তে কথা বলো তুমি। এই সমস্ত গুলো কি বলতেছো আবল তাবল? পাশের ঘরে মা আছে, মা শুনতে পেলে কষ্ট পাবে। একটু থামো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর কথা বলো না, মা শুনতে পাবে, আর এই সমস্ত কথা মা শুনতে পেলে মা কষ্ট পাবে। থামো, একটু থামো তুমি। তুমি তো আসতে না আসতে পুরো বাড়ি মাথায় তুলেছো। কি হয়েছে বোমা? তুমি সেই বাস থেকে নামার পর থেকেই দেখছি তোমার কথাবার্তায় আচরণ অন্যরকম। একটু শান্ত হও। আমরা তোমার ব্যাপারে শুনেছি তুমি শান্ত নরম ভদ্র মেয়ে, কিন্তু তোমার এই ধরনের
ধরনের আচরণ তো আমরা তোমার থেকে আশা করি নাই। একটু থামো, নতুন নতুন গ্রামে আসছো, এজন্য তোমার কাছে এরকম লাগতেছে। দেখবা আস্তে আস্তে সব ভাল লাগবে। আর কথা বলো না। বৌমা, মিষ্টি বৌমা, ও বৌমা, এখন সকাল 9টা বেজে গেছে, তুমি এখনো ঘুমাও? তাড়াতাড়ি উঠো, নাস্তা বানাতে হবে না? ওঠো তাড়াতাড়ি, আমার সাথে একটু হাতে হাত লাগাও, আমি একা একা পারছি না। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাইতেছো? সকাল হয়েছে সেই কখন, এখন তো 9টা বেজে গেছে, ওঠো তাড়াতাড়ি। কি শুরু করছেন? এত ডাকাডাকি করছেন কেন? একটু শান্তি মতো ঘুমাতেও দিবেন না নাকি এরকম করেন কেন? আমি ঘুম থেকে উঠি সকাল 11টায়, আমার সকাল হয় 11টা বাজলে। এর আগে আমাকে বিরক্ত করবেন না, আজকে বলে রাখলাম। গ্রামের মানুষ আমার এই জন্যই পছন্দ হয় না। গ্রামের গাইয়া মহিলা কোথাকার। আপনার ছেলে কোথায়? তাকে দেখি না কেন? সে কোথায় গিয়েছে? তাকে বলেন আমার নাস্তা রেডি করতে। কি হয়েছে মা? বাড়িতে এত ডাকাডাকি কিসের? আপনার বৌমা এত চিল্লাচিল্লি করে কেন? এটা কোনো জমিদার বাড়ি নয়, এখানে একটা গ্রামের সাধারণ পরিবার। এখানে এখানে কেউ 9টা 10টা পর্যন্ত ঘুমায় না। সূর্য ওঠার সাথে সাথে এখানে সবার ঘুম ভেঙে যায়, সবাই মাঠে ঘাটে কাজে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আর তুমি আমার মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন? আজই তোমার মা বাবাকে আমি ফোন করে জানাবো। তুমি কোথায় গিয়েছিলে? আর তুমি এই ধরনের পোশাক পরছো কেন? তুমি না কালকে কত স্মার্ট ছিলা, কত সুন্দর সুন্দর পোশাক পরছিলা, তুমি আজকে এই সমস্ত কি পোশাক পরে আমার সামনে আসছো? তুমি কোথায় গিয়েছিলে? ঘুম থেকে উঠে তোমার এই অবস্থা কেন? এই তুমি সেই কালকের তুমি কত স্মার্ট ছিল, আজকে তোমার পোশাকে এই অবস্থা এরকম কেন? হাই হাই, আমার কপালটাই পুড়ে গেছে, আমি কার সাথে বিয়ে বসলাম? ও বাবা মা, তোমরা আমাকে কোথায় বিয়ে দিয়েছো? এত গ্যারামিয়া পুরা ক্ষেতের মধ্যে আমি কিভাবে বসবাস করব? আমার বাবা মাকে আমি আসতে বলবো যে, এবং তাদের সাথে চলে যাব। আমি এখানে আর থাকবো না, এই গাইয়া মহিলাদের সাথে আর ক্ষেতের সাথে বসবাস আমার হবে না। আরিফ, তুমি থামো বাবা, তুমি কথা বলো না। বাইরের লোকেরা শুনলে আমাদেরকে মন্দ বলবে। নতুন বউ আসতে না আসতে ঝগড়া শুরু হয়ে গেছে, এইগুলো লোকে বলা বলি করবে। আর বৌমা, তোমার বাবা মা সব জানে আমাদের ব্যাপারে, তারা জেনে শুনে আমাদের সাথে সম্পর্ক করেছে। আর তুমি আশা থেকে শুনতেছি তোমার আমাদেরকে পছন্দ নয়, কিন্তু তোমার বাবা মা সব জেনে শুনে আমাদের সাথে সম্পর্ক করেছে। এখন শান্ত হও, ঠিক আছে? তোমার কোনো কাজ করতে হবে না, তোমার ভালো লাগলে করো, না ভালো লাগলে কাজ করতে হবে না। আমি সবকিছু করতেছি, এখন শান্ত হও। তোমার ঘুমের ডিস্টার্ব করাটা আমার ঠিক হয় নাই, তুমি ঘুমাও। এভাবেই মিষ্টি তার স্বামীর সাথে এবং তার শাশুড়ির সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করতেই থাকে। এই সব কিছু শুনে মিষ্টির বাবা মা দুজনই আরিফদের বাসায় আসে, কারণ তারাও জানে তাদের মেয়ে একটু বদমেজাজি। তাই তারা খবর পেয়ে পেয়ে চলে আসলো তাড়াতাড়ি করে। এভাবে তো চলতে দেওয়া যায় না, তাহলে তো তাদের মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। মা বাবা, তোমরা এসেছো? আমার তোমাদের জন্য অনেক মন খারাপ করছিল, আর এই সমস্ত গাইয়া এলাকায় আমার দম বন্ধী হয়ে আসছে। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। এই গাইয়া মহিলা আর এই ক্ষেত বেটার সাথে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি তোমাদের সাথে এক্ষুনি চলে যাব, আমাকে তোমরা নিয়ে চলো। চুপ কর। মিষ্টি আসার পর তোমার অনেক বেয়াদবির কথা শুনেছি, এখন তুমি আমাদের সামনেও বেয়াদবি করে কথা বলতেছো মুরব্বীদের সাথে? এভাবে কেউ কথা বলে? তোমাকে কি আমরা এই শিক্ষা দিয়েছি? এখন বেআইন আমার সামনে না থাকলে তোমাকে আমি আর উচিত শিক্ষা দিতাম, কিন্তু তোমার শাশুড়ির সম্মানে তোমাকে আমি এখন কিছু করলাম না। তুমি যদি আরেকটা কথা বলো তাহলে নিশ্চয়ই তোমাকে আমি পিটাবো। এখন আর একটা কথাও বলবো না, চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। তুমি তো আমাদের মান সম্মান সব ডুবিয়ে দিয়েছো, তুমি এত নিচে নেমে গেছো আমরা তো ভাবতেও পারি নাই। তুমি এত মডার্ন হয়ে গেছো। কি বললে? তুমি কোথায় যাবা? তোমাকে কোথাও যেতে হবে না, এটাই তোমার বাড়ি, এটাই তোমার ঘর, এটাই তোমার ঠিকানা। আর এখন থেকে আমি তোমার মা নয়, আরিফের মাওই তোমার মা। তাদের সাথেই থাকবে, তাদের সাথে বসবাস। তোমার জীবন মরণ এখানে, সবকিছু আজ থেকে আমরা তোমার কেউ নয়। যখন দেখবো তুমি ভালো
এবং সুখের সংসার করতেছো, সেদিন থেকে তুমি জানবা তোমার মা বাবা আছে। ঠিক আছে? মিষ্টি, তোমার মা ঠিকই বলেছে, তুমি ভুল পথে আছো, তুমি ভুল করতেছো। তোমাকে ছোটবেলা থেকে আদর দিয়ে কোলে পিঠে করে মানুষ করেছি, এই জন্য নয় যে তুমি আমাদের সিদ্ধান্তের বাইরে কথা বলবে। আর মানুষ ছোট থেকে শহরে বড় হইলেই গ্রামকে ছোট করে দেখার মতন কোনো সুযোগ নেই। তুমি গ্রামকে ছোট করে দেখছো, তাই তোমার কাছে আজকে সবকিছুতে অশান্তি লাগছে। গ্রামের মানুষ অনেক নরম ভদ্র হয়ে থাকে। দেখো তুমি কত অন্যায় করেছো, তারপরও তোমার শাশুড়ি তোমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই। এটা থেকে শিক্ষা নাও। আর তোমার স্বামী আরিফ, ওর মতন আরেকটি ছেলে খুঁজে পাওয়া অসম্ভব। এই নিয়ে দ্বিতীয়বার আর কোনো কথা বলবে না। তুমি সবসময় মনে রাখবা, তোমার শাশুড়ি, তোমার স্বামী, এরাই তোমার পরিবার। এতদিন আমাদের কাছে ছিলে, এখন থেকে তুমি এদের কাছে থাকবে। আমি চাই তুমি এদের মেয়ে হয়ে থাকবে। বিয়ান সাহেব, আমাদের মেয়ে আপনার সাথে খারাপ আচরণ করেছে, সেজন্য আমরা অনেক দুঃখিত এবং আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনিও মিষ্টিকে ক্ষমা করে দিন। ছোট মানুষ তো, একটু ভুল করে ফেলেছে, আর কখনো হবে না। মিষ্টি, তোমার শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নাও, আর কখনো এরকম কাজ করবে না। আরিফ, তুমি ভুল বুঝো না, মন খারাপ করো না। আসলে ছোট মানুষ তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বিআই সাহেব কি যে বলেন, আমি এতে কিছু মনে করি নাই। বৌমা আসলে ছোট মানুষ তো, আমাদের পরিবেশের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগবে, এটা কোনো ব্যাপার না। আপনারা কোনো চিন্তা করবেন না, মিষ্টি আমার মেয়ের মতোই আমার কাছে থাকবে, আর আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনারা এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না। এখন বসেন, রেস্ট নেন, খাওয়া দাওয়া করেন, তারপরে এইসব কথা হবে। কি বলেন বিআইন সাহেব, আমরা কোথায় খাওয়া দাওয়া করব? আমাদের মেয়ে তো এবারের বউ হতেই পারে নাই এখনো। যখন আমাদের মেয়ে এবারের সবাইকে আপন করে নেবে, সবার সাথে সুখে শান্তিতে সংসার করা শুরু করবে, তখন আমার মেয়ের হাতের রান্না খেয়ে যাবো একদিন এসে। কিন্তু এখন না, এখন আমরা খেতে আসি নাই, আমরা এসেছি আমাদের মেয়েকে সাবধান করে দিতে। আসলে এইভাবে বৃষ্টি কখনোই ভাবে না যে তার বাবা মাকে এভাবে শাসন করবে। আসলে এইভাবে যদি প্রত্যেকটি বাবা মা তাদের অবস্থান থেকে তাদের মেয়েকে শাসন করত, তাহলে আমাদের এদেশে এত ডিভোর্সের ঘটনা ঘটতো না। মিষ্টির ব্যাপারটা হয়েছে ঠিক তেমনি। মিষ্টি আর কি করবে, বাবা মায়ের শাসন পেয়ে তার মন থেকে সেই মডার্ন শহরে ভাব চলে গিয়েছে। এখন সে আর কোনো উপায় না পেয়ে এখন ভাবতেছে কিভাবে গ্রামের মানুষের সাথে সে মিশতে পারবে। কিন্তু বাবা মার সাথে রাগ করে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। বৌমা, তুমি আমাদের সাথে রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো। এরকম না খেয়ে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। আসো, তোমাকে আমি খাইয়ে দেই। এভাবে মিষ্টি তার শাশুড়ির হাতে খাবার খেয়ে তার মায়ের কথা মনে পড়ে যায়। আর এভাবেই আস্তে আস্তে তার শাশুড়িকে তার ভালো লেগে যায়। তার শাশুড়িও তাকে বাড়ির গৃহস্থলীর যত কাজ আছে সব তাকে শিখিয়ে দেয়। আর মিষ্টিও তার শাশুড়ি থেকে সব কাজ শিখে নেয়। এরকমই একদিন মিষ্টি তার শাশুড়িকে বলে, মা, আমি আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দিবেন। আপনাকে আমার মায়ের মতন লাগে, আমি আপনাকে আমার মায়ের মতন জানি। আপনার দিকে তাতালে আমার মায়ের মতন মনে হয়। আর আপনার ছেলেকে বলবেন তো সে আমাকে ক্ষমা করে দেয়। আর এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে, আর কোনো ঝামেলা হয় না। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে আমাদের সাথেই থাকুন।